নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি ত্রিপুরা জেআরবিটি এলডিসি, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা কোর্ট এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে। তো মনে রাখবেন, হরপ্পার যে সভ্যতা সেটা কিন্তু রাবি নদীর তীরে গড়ে উঠেছিল। আর এই কোয়েশ্চেনটা কিন্তু কম্পারেটিভ লেভেলে প্রায়শই এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মহেঞ্জোদারো নগরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। মহেঞ্জোদারো যে নগরটা সেটা কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, আর হরপ্পাটা গড়ে উঠেছিল রাবি নদীর তীরে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন ঐতিহাসিক মহেঞ্জোদারো নগরটিকে আবিষ্কার করেন। তো মহেঞ্জোদারো যে নগরটিকে আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হরপ্পা সভ্যতায় অবস্থিত উঁচু নগরগুলিকে কী বলা হয়। তো হরপ্পা সভ্যতায় অবস্থিত উঁচু যে নগর সেগুলোকে আমরা বলে থাকি প্রতিরক্ষা দুর্গ। ঠিক আছে, প্রতিরক্ষা দুর্গ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর প্রাচীনতম লিপির নাম কি। তো পৃথিবীর যে প্রাচীনতম লিপি সেই লিপিকে আমরা কী নামে চিনি, সেটা হচ্ছে সিন্ধু লিপি। সিন্ধু লিপি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন আপনারা। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি এক্সাম ওরিয়েন্টেড এবং এলডিসিতে যে সকল কোয়েশ্চেন আসে সেই রিলেটেডই রাখার চেষ্টা করেছি। শুধুমাত্র আপনারা একটু গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। চাইলে আপনারা হ্যান্ড নোট বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, হ্যান্ড নোট বানিয়ে ফেললে আপনাদের পড়তে সুবিধা হবে এবং এক্সামে যখন আসবে তখন অনায়াসে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার নাগরিকরা অলঙ্কার তৈরি করতো। তো হরপ্পা সভ্যতার নাগরিকরা কোন জিনিস দিয়ে অলঙ্কার তৈরি করতো, সেটা হচ্ছে তামা ও ব্রোঞ্জ দিয়ে তারা কিন্তু অলঙ্কার তৈরি করতো। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলের যে এক্সামগুলো হয় আমরা দেখেছি যে সেই এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসতে, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি এখানে এই কোয়েশ্চেনটা তুলে ধরেছি। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার মানুষরা কোন প্রাণীদের পোষ মানিয়েছিল। তো হরপ্পা সভ্যতার মানুষেরা সাধারণত যে প্রাণীদের পোষ মানিয়েছিল তাদের মধ্যে রয়েছে মহিষ ও ষাঁড়, শূকর ও কুকুর, ছাগল প্রভৃতি। এগুলোকে কিন্তু তারা পোষ মানাতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রকৃতি কীরূপ। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। সিন্ধু সভ্যতার যে প্রকৃতি আমরা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, নগর কেন্দ্রিক সভ্যতার উপর ভিত্তি করে সিন্ধু সভ্যতা প্রকৃতি গড়ে উঠেছে। এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে পতন হয়েছিল তার সম্ভাব্য কারণ কোনটাকে ধরা হয়, সেটা হচ্ছে প্লাবন ও পরিবেশের পরিবর্তনের কারণেই কিন্তু সিন্ধু সভ্যতাটা একসময় ধসে পড়ে গিয়েছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে তার সম্ভাব্য কারণ। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন সময় এই কোয়েশ্চেনটাও কিন্তু এক্সামে তুলে ধরা হয়। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়। তো সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1922 সালে, সেটাও মনে রাখবেন। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি। তো সেটাও আপনারা অনেকেই জানেন, মনে রাখবেন ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হরপ্পা সভ্যতার জনগণ কোন ধাতুর ব্যবহার জানতো না। তো হরপ্পা সভ্যতার জনগণ যে ধাতুগুলোর ব্যবহার জানতো তাদের মধ্যে যেটার ব্যবহার তারা জানতো না সেটা হচ্ছে লোহার ব্যবহারটা তারা জানতো না। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি। আপনারা অনেকেই জানেন এই কোয়েশ্চেন আনসার, তবুও আমি এখানে তুলে ধরেছি কারণ এই ধরনের ইজি কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় তুলে ধরা হয়। তো মহেঞ্জোদারো শব্দের অর্থ যেটা হচ্ছে মৃতের স্তূপ। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, কোথা থেকে আর্যদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সম্পর্কে জানা যায়। তো আর্যদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে বেদ ও বৈদিক সাহিত্য থেকে। ঠিক আছে, বেদ ও বৈদিক সাহিত্য থেকে। এরপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রামায়ণ ও মহাভারতে কাদের মর্যাদার কথা লেখা আছে। তো রামায়ণ ও মহাভারতে যাদের মর্যাদার কথা লেখা আছে তারা হচ্ছে নারীদের মর্যাদার কথা কিন্তু রামায়ণ ও মহাভারতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এরপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গৌতম বুদ্ধের পূর্বজন্ম বিষয়ক লোক কাহিনীর সংকলনটির নাম কি। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এই কম্পারেটিভ লেভেলের এক্সামে তুলে ধরা হয়। সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। গৌতম বুদ্ধের জন্ম বিষয়ক যে লোক কাহিনীর সংকলন সেটাকে আমরা জাতক বলে থাকি। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হর্ষচরিত লেখেন। হর্ষচরিত কে লিখেছিলেন? ওনার নাম হচ্ছে বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত লিখেছিলেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চীনা পর্যটক ফাহিয়েন কত বৎসর ভারতে ছিলেন। তো চীনা পর্যটক ভারতবর্ষে তিনি পরিভ্রমণ করেছিলেন 15 বৎসর, অর্থাৎ 15 বৎসর তিনি সেখানে থেকেছিলেন, থেকে বিভিন্ন ধরনের তথ্য তিনি কালেক্ট করেছিলেন। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় কে আসেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় যিনি এসেছিলেন ওনার নাম হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস রিলেটেড কিন্তু চন্দ্রগুপ্ত, ঠিক আছে। চন্দ্রগুপ্ত কার সঙ্গে জড়িয়ে রয়েছে? মেগাস্থেনিসের সঙ্গে, মনে রাখবেন। 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণের সংখ্যা কয়টি। আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই জানেন না, তো অবশ্যই জেনে রাখার চেষ্টা করবেন। পুরাণের ইতিহাস রচনার ক্ষেত্রে পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, সিন্ধু উপত্যকায় লিপি আবিষ্কৃত হয়েছে প্রায় কত বছর আগে। তো সিন্ধু উপত্যকায় লিপি আবিষ্কৃত হয়েছে প্রায় কত বছর আগে? সেটা হচ্ছে 4500 বছর আগে প্রায় আবিষ্কৃত হয়েছিল সিন্ধু উপত্যকায় লিপি। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে পৃথিবীর বৃহত্তম মহাকাব্যটির নাম কি। এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো মহাভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাকাব্য। এরপর আমরা মুভ করছি 23, যেখানে বলেছে পুরাণ শব্দটির সঠিক অর্থ। পুরাণ শব্দটির যে সঠিক অর্থ সেটা হচ্ছে প্রাচীন অর্থে কিন্তু পুরাণ শব্দটাকে ব্যবহার করা হয়। তারপর 24, যেখানে বলা আছে ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে। ইন্ডিকা যিনি রচনা করেছিলেন ওনার নাম হচ্ছে মেগাস্থেনিস। সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবার এসে গেছে। তারপর 25, একটি সাহিত্যিক উপাদানের নাম। তো সাহিত্যিক উপাদানের নাম হচ্ছে মার্কো পোলোর বিবরণ, সেটা হচ্ছে একটি সাহিত্যিক উপাদান। তারপর আমরা মুভ করছি 26, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানতে আমরা পারি রাজতরঙ্গিনী থেকে। তারপর 27, যেখানে বলা হচ্ছে প্রত্ন কথার অর্থ কী। তো প্রত্ন কথার অর্থ হচ্ছে পুরনো। পুরনো হচ্ছে প্রত্ন কথার অর্থ, মনে রাখবেন। পুরাণ শব্দের অর্থ প্রাচীন, আর প্রত্ন কথার অর্থ হচ্ছে পুরনো, এটা মাথায় রাখবেন। আজও পড়া যায়নি যে লিপি তার নাম কি। তো আজও এখনও পর্যন্ত পড়া সম্ভব হয়নি যে লিপি সেটার নাম হচ্ছে সিন্ধু লিপি, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 29, গুপ্ত সম্রাট সমুদ্রের গুণমান যে প্রশস্তিতে রয়েছে তার নাম কি। তো গুপ্ত সম্রাট সমুদ্রের গুণমান যে প্রশস্তিতে রয়েছে তার নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বাণভট্ট রচিত একটি গ্রন্থের নাম। তো বাণভট্ট রচিত একটি গ্রন্থ যেটা ছিল সেটা হচ্ছে হর্ষচরিত। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এলডিসি রিলেটেড কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল হিস্ট্রি থেকে, অর্থাৎ জিকে হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা কাজে আসবে। আর যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।